তাহলে আমরা এই কোশ্চেনগুলো রিভিউ করেছিলাম, গ্যামেট কি, গোনাড কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিন কি, তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম কি, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে একটা আমাদের বাবা থেকে আসে, একটা যে আমাদের মা থেকে আসে, হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, মানে আমাদের 23 রকম ক্রোমোজোম আছে, সে ক্রোমোজোম যদি একটা করে থাকে কোনো কোষে সেটাকে হ্যাপ্লয়েড কোষ বলি, যদি দুটো করে থাকে সেটাকে আমরা ডিপ্লয়েড কোষ বলি। হ্যাপ্লয়েড কোষ কোনটা, ডিপ্লয়েড কোষ কোনটা, এটা আমরা বলেছিলাম। ক্রোমোজোম আমরা ড্রয়িং লেভেল দেখিয়েছিলাম। তারপর হচ্ছে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি। তারপরে হচ্ছে মাইটোসিস নিয়ে আমরা বেশি আলোচনা করিনি, আসলে এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, এটা আসেও না তেমন একটা, তোমরা পারো সবাই। মিওসিস নিয়েও আমরা তেমন একটা আলোচনা করিনি, জাস্ট এর এন্ড রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। ইউপ্লয়েডি কি, অ্যানিপ্লয়েডি কি। এরপর আমরা গ্যামেটোজেনেসিস নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্টে আমরা দেখেছিলাম যে গ্যামেটোজেনেসিসের একটা কমন একটা মানে একটা প্যাথওয়ে। তারপরে আমরা দেখেছিলাম যে আলাদা করে স্পারমাটোজেনেসিসে কি পিকুলারিটি আছে, যেমন স্পারমিওজেনেসিস একটা ইউনিক ইভেন্ট। তারপরে আমরা দেখেছিলাম যে উওজেনেসিসে কি কি পিকুলারিটি আছে, এবং উওজেনেসিস নিয়ে আমরা বেশ ডিটেইল ডিসকাশন করেছিলাম। তোমরা যারা দেখেছো এবং যারা প্রশ্ন করেছো তারা আশা করি যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে এখান থেকে। গ্রাফেন ফলিকল, আচ্ছা, তারপর আমরা কিছু মিসকনসেপশন ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, তারপর আমরা ফার্স্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট শুরু করেছিলাম। আমরা কি কি পড়েছিলাম, ফার্টিলাইজেশনটা আমরা পুরোটা শেষ করেছিলাম, এর মধ্যে ওসাইট ট্রান্সপোর্টটা ভালো করে পড়েছিলাম, তারপর ফেজেস অফ ফার্টিলাইজেশন, তারপর হচ্ছে ক্যাপাসিটেশন, এগুলো আমরা সব ভালো মতো পড়েছিলাম। সো আমরা হচ্ছে শুরু করে ফেলি, তাহলে আমাদের আজকে ডিসকাশন শুরু করে ফেলি। আমরা আজকে চেষ্টা করব যে জেনারেল এমব্রায়োলজি বাকিটা পুরোটা একটানে শেষ করে দিতে। আজকে ক্লাসটা হয়তো একটু লেংথি হতে পারে, 1.5 ঘন্টার মতো হতে পারে। তো তোমরা সবাই একটু ধৈর্য ধরে শুনবা, কারণ আমাদের সেকেন্ড উইক থার্ড উইক পুরোটাই কিন্তু ডিসকাস করা বাকি, ফার্স্ট উইকের অল্প একটু অংশ রয়ে গিয়েছে। তাহলে আমরা আমাদের ডিসকাশনটা শুরু করছি। আচ্ছা, তাহলে আমরা আগের দিন যে জায়গাটাতে ছিলাম, আমরা আগের দিন ফার্টিলাইজেশনটা পড়েছি। তারপর আমরা হচ্ছে ইমপ্ল্যান্টেশনটা আমরা সম্ভবত এখনো পড়িনি, আমরা আজকে পড়বো। আমরা ইমপ্ল্যান্টেশন দিয়ে মেইনলি শুরু করব। তো ইমপ্ল্যান্টেশনের আগে আমরা বলে নেই যে ফার্টিলাইজেশনের যে এন্ড রেজাল্ট, সেই এন্ড রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ জাইগোট। একটা এন্ড রেজাল্ট হচ্ছে ফরমেশন অফ জাইগোট। তো জাইগোটটা হচ্ছে একটা ওয়ান সেল থিং, এটা একটা এক কোষ বিশিষ্ট একটা জিনিস। এই এক কোষ থেকে আলটিমেটলি ভাগ হওয়া শুরু করে মাইটোসিসের মাধ্যমে, দুইটা হয়, দুইটা কোষ, চারটা কোষ, তারপর হয় 8টা কোষ, এভাবে আলটিমেটলি হয় 16টা কোষ। তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, এই যে তোমরা যদি এই ছবিটা একটু খেয়াল করো, তাহলে তোমরা যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে, দেখো এই যে এখানে একটা কোষ, এখানে হচ্ছে দুইটা কোষ, এখানে হচ্ছে সম্ভবত 8টা কোষ, এখানে 16টা কোষ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করছো যে এই প্রত্যেকটা স্টেজেরই বাইরে হচ্ছে সরি, এই প্রত্যেকটা কোষ মানে জাইগোটের বাইরে দেখো একটা লাল আবরণী রয়েছে। আমরা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট পড়ার আগে যে ফার্টিলাইজেশন পড়ছি, আমরা লাল আবরণী দিয়ে যে জিনিসটাকে জানতাম সেটার নাম ছিল জোনা পেলুসিডা, যেটা অ্যাকচুয়ালি ওসাইটের বাইরে ছিল, ওসাইটকে প্রোটেক্ট করে রাখছিল। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা শুধু যে ওসাইটকে প্রোটেক্ট করছে তা না, জাইগোট হওয়ার পর এই যে 1 সেল স্টেজ, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, আপ টু 16 সেল স্টেজ, এই স্টেজ পর্যন্ত জোনা পেলুসিডাটা জাইগোটকে কভার করছে। এবং জোনা পেলুসিডার রোল নিয়ে আমি আগের দিন বলেছিলাম যে মানে তোমরা সবাই ভেলক্রো চিনো, ভেলক্রো। ভেলক্রো হচ্ছে যে মানে মেয়েরা যে স্যান্ডেল পরে, সে মানে বা হচ্ছে যে আমরা আমাদের অনেকের ব্যাগে একরকম ফ্ল্যাপ থাকে যেটা টান দিলে হচ্ছে খুলে, আবার লাগালে লেগে যায়, এটা হচ্ছে ভেলক্রো। তো আমাদের যেই জাইগোট, সে জাইগোটের আউটার সারফেসটা হচ্ছে অনেকটা ভেলক্রোর মতো। এটা যদি কোনোভাবে ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাসের সাথে নেকেড কন্টাক্টে আসে, নেকেড কন্টাক্টে, তাহলে এটা সেই জায়গায় এটি ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে। এই যে কোনো জায়গায় ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাসের ফান্ডাসি ইমপ্ল্যান্টেশন হওয়াটা প্রিভেন্ট করার জন্যই কিন্তু জোনা পেলুসিডাটা থাকে। জোনা পেলুসিডা এনশিওরস দ্যাট দ্য zygote is not implanted in anywhere else other than its intended place for implantation. তো আবার তোমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে তোমার জোনা পেলুসিডা কিন্তু একটা নির্জীব কাভারিং। নির্জীব হওয়ার কারণে দেখো তার সাইজটা কিন্তু ইকুয়াল আছে, তার সাইজটা কিন্তু বড় হচ্ছে না। টু সেল, 1 সেল হওয়া অবস্থায় টোটাল সাইজটা যা ছিল, 2 সেল হওয়া অবস্থায় টোটাল সাইজটাও তা, 6 সেল অবস্থায় টোটাল সাইজটা তা, 16 সেল অবস্থায় টোটাল সাইজটা তা। তাহলে আমরা এখন 16 সেল স্টেজে বললাম, এই যে দেখো
তাহলে এই হচ্ছে আমাদের 16 সেল স্টেজ। এই 16 সেল স্টেজকে আমরা বলি মরিউলা। এবং দেখো 16টা সেল একদম ক্লাম্প হয়ে আছে, একদম খুব চাপাচাপি করে আছে, এবং এদের বাইরে এই আবরণীটা আছে যার নাম হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা একটা নির্জীব আবরণ, সেলগুলো যদি ডিভিশন হয় তারপরেও কিন্তু এ পায় না। সো জোনা পেলুসিডাটা নির্জীব হওয়ার কারণে সেলগুলোর উপর একটা চাপ পড়তেছে। তো এই 16 সেল স্টেজকে আমরা বলছি হচ্ছে মরুলা। হোয়াট ইজ মরুলা? এটা খুব কমন কোশ্চেন। 16 সেল স্টেজ অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো হুইচ ইজ কভার্ড বাই জোনা পেলুসিডা। আচ্ছা, এরপর আমরা বলি যে ব্লাস্টোসিস্টটা কি। ব্লাস্টোসিস্টটা বুঝার আগে তোমাদের যে জিনিসটা আমি একটু মানে বলে নিতে চাই, যখন মানে জোনা পেলুসিডাটা কিন্তু 16 সেল স্টেজ পর্যন্ত কভার করে রাখে, বাট 16 সেল হওয়ার পর, আচ্ছা আমি কালারটা একটু গাঢ় করি, কালারটা একটু বেশি হালকা হয়ে গেছে। 16 সেল হওয়ার পর জোনা পেলুসিডার উপর এই সেলগুলা এত বেশি প্রেসার দেয় যে জোনা পেলুসিডা আর ধরে রাখতে পারে না এই সেলের চাপকে। তখন কি হয়, জোনা পেলুসিডাটা অলমোস্ট রাপচার হয়ে যায়, জোনা পেলুসিডাটা ডিগ্রেড হয়ে এই সেলগুলো তখন ফ্রি হয়ে যায়, মানে সেলগুলোর বাইরে তখন আর কোনো কাভারিং থাকে না। তাহলে আমি কি বললাম, 16 সেল স্টেজের পর জোনা পেলুসিডা আর সেলের চাপ সামলাতে পারে না, তখন সেলগুলো জোনা পেলুসিডা ফেটে বের হয়ে আসে, অনেকটা ডিম ফুটে ছানা বের হয়ে আসার মতো। আচ্ছা, তারপর এই যে সেলগুলো বের হয়ে আসলো, বের হয়ে আসার পর দেখো কি হয়, দেখো এখন কিন্তু আর ওই লাল কাভারিংটা নেই, এখন শুধুই ওই সেলগুলো আছে। তাহলে আমি একটু ড্র করে দেখাচ্ছি আরেকবার। আর লাল কাভারিংটা নেই, এখন জাস্ট 16টা সেল এভাবে সংঘবদ্ধ হয়ে আছে, ওদের চারপাশে কোনো কাভারিং নেই। এরকম একটা স্টেজে কি হয়, কিছু সেল বাইরের দিকে সংঘবদ্ধ হয়, আর কিছু সেল যে কোনো এক কোণায় সংঘবদ্ধ হয়। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখালে মনে হয় সুবিধা হবে। কিছু সেল বাইরের দিকে সংঘবদ্ধ হয়, যেগুলো আমি লাল দিয়ে দেখিয়েছি, আর কিছু ভিতরের দিকে সংঘবদ্ধ হয়, যেগুলো আমি কমলা দিয়ে দেখিয়েছি। আর এই দুইটা লেয়ারের মাঝে এই জায়গায় কিছু ফ্লুইড জমা হয়। তাহলে আমি কি বললাম, ফার্স্টে সেলগুলো সব গুচ্ছ আকারে ছিল। তোমরা নিশ্চয়ই আতা ফল দেখেছো, আতা ফলের ইংলিশ হচ্ছে MULBERRY, মালবেরি। এই মালবেরি ওয়ার্ডটা থেকে কিন্তু মরুলা ওয়ার্ডটা, যেহেতু এই সেলগুলো আতা ফলের মতো একসাথে হয়ে থাকতেছে, এজন্য এটাকে মরুলা বলা হচ্ছিল। তো যাই হোক, তারা একদম একসাথে লেগেছে। এরপর তারা কি হলো, কিছু সেল বাইরের দিকে মানে বিন্যস্ত হইলো, কিছু সেল ঘনীভূত ভিতরে একদিকে বিন্যস্ত হইলো, আর মাঝখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হইলো। যেই সেলগুলো বাইরের দিকে বিন্যস্ত হইলো সেটাকে বলা হয় আউটার সেল ম্যাস, আর যেই সেলগুলো ভিতরের দিকে বিন্যস্ত হইলো সেটাকে বলা হয় ইনার সেল মাস। তাহলে যেগুলো বাইরের দিকে গেল সেগুলোকে বলা হচ্ছে আউটার সেল ম্যাস, আর যেগুলো ভিতরের দিকে গেল সেটাকে বলা হচ্ছে ইনার সেল ম্যাস। আর মাঝখানে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এটার নাম হলো ব্লাস্টোসিল। এটা আসলে একটা ওয়ার্ড, আমি দুই লাইন হয়ে গেছে, ব্লাস্টোসিল। আউটার সেল ম্যাস আর ইনার সেল ম্যাসকে একসাথে বলা হয়, আচ্ছা আউটার সেল ম্যাস আর ম্যাস একসাথে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। তাহলে তোমরা কি বুঝতে পারছো? আমি এই ছবিটা তোমাদের ড্র করে দেখিয়েছি, আমি এখন পরের স্লাইডটাতে যাই। দেখো এই যে এই ছবিটা দেখো তোমরা, এই যে দেখো বাইরের দিকে যে এই যে কোষগুলা, এই যে এই লেয়ারের কোষটা, এটা হচ্ছে আউটার সেল ম্যাস। আর এই যে ভিতরের দিকের যে এই যে কোষগুলা, এগুলো হচ্ছে ইনার সেল ম্যাস। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। তোমরা এই জিনিসটা স্ট্রাকচার আগেও পড়েছো ইন্টারে থাকতে, তাই তোমাদের কাছে এটা পরিচিত লাগছে। এই পুরো জিনিসটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। কি থাকে, আউটার সেল ম্যাস থাকে, ইনার সেল ম্যাস থাকে, আর মাঝে একটা ক্যাভিটি থাকে যাকে আমরা বলি ব্লাস্টোসিল। এখন ইনার সেল ম্যাসের আরেক নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট।
আর আউটার সেল ম্যাসের আচ্ছা সরি আমি উল্টা বলেছি, আউটার সেল ম্যাসে আরেকটা নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট আর ইনার সেল ম্যাসে আরেকটা নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট। তাহলে এটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট, এটাকে আমরা বলছি ইনার সেল ম্যাস অথবা এমব্রায়োব্লাস্ট, আর ক্যাভিটিটাকে আমরা বলছি ব্লাস্টোসিল। এই পুরোটা মিলে হচ্ছে ব্লাস্টোসিস্ট। এটা তোমরা ইন্টারও পড়েছো, বাট এটা খুব আসে ড্র এন্ড লেবেল এ ব্লাস্টোসিস্ট, তখন তোমরা এই ছবিটা আঁকবে, খুব ইজি এই ছবিটা। আশা করি যে তোমরা এটা খুব সহজে ড্র এন্ড লেবেল করতে পারবে। আচ্ছা তাহলে এটা গেল, তারপর আমি এখন পরের স্লাইডে যাচ্ছি। এই ছিল হচ্ছে একটা ইজি ছবি, একটা সহজ করে ছবি। এখন আমি তোমাদের একটু ল্যাংম্যানের ছবিটা দেখাই। ল্যাংম্যানের ছবিটা অলমোস্ট একই রকম। এই যে দেখো, ভিতরের দিকে ইনার সেল ম্যাস আর বাইরের দিকে হচ্ছে আউটার সেল ম্যাস। এই যে দেখো, এই যে ভিতরের দিকে হচ্ছে ইনার সেল ম্যাস আর বাইরের দিকে হচ্ছে আউটার সেল ম্যাস, আর মাঝখানে যে বিরাট বড় ক্যাভিটি এটা হচ্ছে ব্লাস্টোসিস্টিক ক্যাভিটি। আচ্ছা এখন মানে যে জিনিসটা বিজ্ঞানীরা কল্পনা করে বের করেছেন, বা কল্পনা করে তো বের করেনি, ওরা সব অবজার্ভ করে বের করেছে, সেটা হচ্ছে এই যে দেখো, আমি যদি এই ছবিটা একটু তোমাদেরকে একটু দেখাই, দেখো এই ছবিটা একটু দেখো। একটা এমব্রায়ো যখন ইউটেরাসের ভিতর ইমপ্ল্যান্টেড হয়, আমি কিন্তু এখন ইমপ্ল্যান্টেশনের সংজ্ঞা বলিনি, তাও এখন আমি ওয়ার্ড ইউজ করছি, ইমপ্ল্যান্টেড হয়, ওর একটা দিক ফেস করে থাকে ইউটেরাস ইনার সারফেস, এই যে কমলাটা, আরেকটা দিক ফেস করে থাকে ইউটেরাসের লুমেন, এই যে বেগুনি দিকটা। তাহলে বিজ্ঞানীরা যেটা নামকরণ করেছেন যে ট্রোফোব্লাস্টের যেই দিকটা ইউটেরাসের ইনার সারফেসকে ফেস করে থাকে সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্টের এমব্রায়োনিক পোল, এমব্রায়োনিক পোল। আর যেই সারফেসটা ইউটেরাসের লুমেনকে ফেস করে থাকে সেটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। আবার শুনে রাখো তাহলে এই ছবিটা, তাহলে দেখো ইউটেরাসের ইনার সারফেসটাকে ব্লাস্টোসিস্টের যে দিকটা ফেস করছে এটাকে বলা হচ্ছে এমব্রায়োনিক পোল, আর লুমেনকে যেই পার্টটা ফেস করছে সেটাকে বলা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল। তাহলে এমসিকিউতে যখন আসবে যে এমব্রায়োনিক পোল ফেসেস দা মানে ওয়াল অফ দ্য এন্ডোমেট্রিয়াম, সেটা ট্রু। আবার যদি আসে যে অ্যাব এমব্রায়োনিক পোল ফেসেস দা লুমেন অফ দা ইউটেরাস, সেটাও ট্রু। তাহলে এমব্রায়োনিক পোল কি অ্যাব এমব্রায়োনিক পোল কি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা এখন আসি আমরা, তাহলে আমরা কি বললাম, আমরা মরুলা বললাম, ব্লাস্টোসিস্ট বললাম, এখন আসি আমরা ইমপ্ল্যান্টেশন। এই যে আমরা এই ছবিটা যে দেখিয়েছিলাম ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের একটা ব্রড ছবি, জাইগোটা তৈরি হওয়ার পর সে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউব দিয়ে পার হয়ে ইউট্রেন ক্যাভিটিতে ঢুকলো, বাট সে কি ভেসে ভেসে থাকবে? তার তো একটা ফিক্সড একটা ঠিকানা লাগবে, একটা ফিক্সড একটা জায়গায় ইমপ্ল্যান্টেড হয়ে লেগে থাকা লাগবে। তাইলে এই লেগে থাকার জন্য যে ইভেন্টটা ঘটে এটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে কোনো কিছু গেড়ে দেওয়া, কোনো কিছু গেঁথে দেওয়া, কোনো কিছু রোপণ করে দেওয়া, কোনো একটা জায়গায় কোনো কিছু গেঁথে দেওয়া। দেখো ইমপ্ল্যান্টেশনের সংজ্ঞাটা খুব কমনলি আসে, ভাইভায় জিজ্ঞেস করে এবং হচ্ছে তোমাদের এবং রিটেনে তো আসেই। আমি সংজ্ঞাটা পড়ে শোনাই, সংজ্ঞাটা পড়ার মাধ্যমে আমরা ইমপ্ল্যান্টেশনটা বুঝে ফেলবো। দেখো সংজ্ঞাটা কি। আচ্ছা, এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট, এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট। এমবেডিং মানে কি? ইমপ্ল্যান্টেশনের যে অর্থ এমবেডিং এর একই অর্থ, কোনো কিছু গেঁথে দেওয়া, কোনো কিছু পুঁতে দেওয়া, কোনো কিছু গেড়ে দেওয়া। এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট কাকে পোতা হচ্ছে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্টকে। কোথায় পোতা হচ্ছে? টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে আমরা জানি যে ইউটেরাসের তিনটা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের আবার দুইটা লেয়ার, একটা হচ্ছে ফাংশনাল লেয়ার, একটা হচ্ছে বেজাল লেয়ার। ফাংশনাল লেয়ারটা হচ্ছে প্রতি মাসে শেড অফ হয়ে যায়, বেজাল লেয়ারটা শেড অফ হয় না, বেজাল লেয়ার থেকে আবার ফাংশনাল লেয়ার রিজেনারেট হয়। বাট ফাংশনাল লেয়ারেরই রিপ্রোডাক্টিভ ফাংশনটা সবচেয়ে বেশি, এজন্য তার নাম ফাংশনাল লেয়ার। তাহলে কোথায় ইমপ্ল্যান্টেশন হচ্ছে? টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, এন্ডোমেট্রিয়াম তো অনেক মানে ইউটেরাসের একটা লেয়ার, কিন্তু ইউটেরাসের তো অনেকগুলো পার্ট আছে, আমরা জানি ফান্ডাস আছে, উপরে মাঝখানে আছে বডি, আর নিচের দিকে আছে সার্ভিক্স। এখন কোন জায়গায় ইমপ্ল্যান্টেশনটা হবে? টু দ্য বডি অফ দ্য ইউটেরাস। বডিতে কেন ইমপ্ল্যান্টেশন হবে? ফান্ডাসটা একটু সরু জায়গা,
যদিও ছবিতে বোঝা যাচ্ছে না, সার্ভিক্সটাও একদম সরু জায়গা, যদিও ছবিতে আমি দেখাতে পারিনি। যাই হোক, ফান্ডাস এবং সার্ভিক্স এই দুটোই খুব সরু, এটা বাচ্চার গ্রোথের জন্য সুইটেবল না। কিন্তু বডি অনেক বড় স্পেশিয়াস একটা জায়গা, এই জায়গায় বাচ্চা অনেক বড় হতে পারবে, এজন্যই বডি অফ দ্য ইউটেরাসে ইমপ্ল্যান্টেশনটা হয়ে থাকে। আচ্ছা, এখন বডিও তো অনেক বড় একটা জায়গা, বডির কোন জায়গাটাতে হচ্ছে ইমপ্ল্যান্টেশন, ক্লোজ টু দ্য ফান্ডাস নাকি ক্লোজ টু দ্য সার্ভিক্স? ফান্ডাস থেকে সার্ভিক্সের জায়গাটা আরো চিকন, এজন্য ক্লোজ টু দ্য ফান্ডাস হবে, মানে বডিতে ইমপ্ল্যান্টেশন হবে বাট ক্লোজ টু দ্য ফান্ডাস। আর এরপর সে ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়ালেও হতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কখন হয়? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে আমি সবগুলো ক্লিয়ার করে তোমাদেরকে আবার আমি একটা কাজ করি, আমি ইউটেরাসের একটা ভালো একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই, তাহলে তো তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে ফান্ডাস, এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স, আর এই জায়গাটা হচ্ছে বডি। তাহলে বডিতে ইমপ্ল্যান্টেশন হবে ক্লোজ টু দ্য ফান্ডাস। আচ্ছা, তাহলে আবার বলি, ইমপ্ল্যান্টেশন কি? এমবেডিং। কার এমবেডিং? ব্লাস্টোসিস্টের এমবেডিং। কোথায়? ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়ামে, মানে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারে। ইউটেরাসের কোন জায়গায়? ইউটেরাসের বডিতে। বডির কোন জায়গায়? ক্লোজ টু দ্য ফান্ডাস। কোন ওয়ালে? যে কোনো ওয়ালে হোক, কোনো সমস্যা নেই। কখন? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে হয়ে গেল। তাহলে ইন্টারপ্রিটেশনটা খুবই সহজ, আমরা সংজ্ঞার মাধ্যমে আমরা পুরো জিনিসটা শিখে ফেললাম। আচ্ছা, এরপরে যাই কি আছে, চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, এখন শুনো, ব্লাস্টোসিস্ট কিন্তু এই ব্লাস্টোসিস্টটা থেকে আলটিমেটলি একটা বড় সড় বাচ্চা হবে। সো শুরু থেকে কিন্তু ব্লাস্টোসিস্টের পুষ্টি দরকার। এখন এই পুষ্টিটা কে দিবে? ব্লাস্টোসিস্টকে। পুষ্টিটা কিন্তু ইউটেরাসকে দিতে হবে। শুরুতে কিন্তু ব্লাস্টোসিস্টের কোনো ব্লাড সার্কুলেশন নাই, তাকে ডিরেক্ট ইউটেরাসের সেলকে তাকে পুষ্টি নিতে হবে। সে যদি পুষ্টি নিতে চায় তাহলে তো সে যেখানে ইমপ্ল্যান্টেড হচ্ছে সেখানকার সেলগুলোর অনেক নিউট্রিয়েন্ট মজুদ থাকতে হবে, কিন্তু নরমালি তো ইউটেরাস সবসময় তো নিউট্রিয়েন্ট মজুদ থাকে না। এজন্য যখন মানে একটা ফিমেল যখন ওভুলেশন করে, যখন একটা ফিমেল এক্সপেক্ট করে যে এখন ফার্টিলাইজেশন হবে, তখন এদের ইউটেরাসে কিছু চেঞ্জ ঘটে। এটা হচ্ছে মেটা ফার্টিলাইজেশন হোক আর না হোক, আফটার ওভুলেশন বিফোর দ্য পিরিয়ড তার ইউটেরাসে কিছু চেঞ্জ ঘটে। তোমরা যারা পড়েছো তারা জানো যে প্রলিফারেটিভ ফেজ বলে একটা দশা আছে, ওই সময় ইউটেরাসে কিছু চেঞ্জ হয়। কি কি চেঞ্জ হয় দেখো, increase in secretion of uterine glands, increase in tortuosity of the arteries। এই দুইটার মাধ্যমে ইউটেরাসে ব্লাড ফ্লো বাড়ে এবং গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়ে। তারপর কি হয়, ইউটেরাসের যে ফাংশনাল এন্ডোমেট্রিয়াম সেখানে সেলগুলোতে লিপিড এবং গ্লাইকোজেনের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে কি হয়, গ্ল্যান্ডুলার অ্যাক্টিভিটি বাড়ে, আর্টারি টর্চুয়াসিটি বাড়ে, সেলগুলোতে লিপিড এবং গ্লাইকোজেন ভরে সেলগুলো একদম আঙ্গুরের মতো ফুলে টসটস করে, যেন ব্লাস্টোসিস্ট এসে লিপিড গ্লাইকোজেন গ্রহণ করে বেঁচে থাকতে পারে। এই সবগুলোকে বলা হয় ডেসিডুয়াল রিঅ্যাকশন। তাহলে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ডেসিডুয়াল রিঅ্যাকশন, এটাই হচ্ছে ডেসিডুয়াল রিঅ্যাকশন। চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং ইমপ্ল্যান্টেশন ইজ কল্ড ডেসিডুয়াল রিঅ্যাকশন। তোমরা সংজ্ঞায় এটা ইউজ করতে পারবা, তবে ডেসিডুয়াল রিঅ্যাকশনটা আসলে যে কোনো মানে ফিমেলেরই রিপ্রোডাক্টিভ লাইফে ডিউরিং দ্য প্রলিফারেটিভ ফেজ টু সাম এক্সটেন্ট দেখা যায়, ফার্টিলাইজেশন হলে হয়তো আরেকটু বেশি দেখা যায়। যাই হোক, তাহলে ডেসিডুয়াল রিঅ্যাকশন। আবার ডিউরিং দ্য টাইম অফ ইমপ্ল্যান্টেশন এন্ডোমেট্রিয়ামের নাম চেঞ্জ করে অনেক সায়েন্টিস্ট এটাকে পুরোটাকেই ডেসিডুয়া বলতে চায়। তাহলে আমি কি বললাম, হোয়াট ইজ ডেসিডুয়া? Endometrium, functional endometrium during implantation is called decidua. What is decidual reaction? These changes in the endometrium that occur during the implantation are called the decidual reaction. What are these changes? Increase in secretion of uterine glands, increased tortuosity of the arteries, increase in lipid and glycogen content. আচ্ছা, তাহলে আমরা ডেসিডুয়া কি এবং ডেসিডুয়াল রিঅ্যাকশন কি আশা করি আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, এই যে এখন এই ছবিটা দেখো, মনোযোগ দিয়ে দেখো, পুরো এন্ডোমেট্রিয়ামটাকে আমরা ডেসিডুয়া
বলছি, কিন্তু তারপরও তিনটা আলাদা ভাগে ভাগ করা হয় ডেসিডুয়াকে। আমি একটু একটা কথা বলছিলাম যে এমব্রায়োনিক পোল এবং অ্যাব এমব্রায়োনিক পোল, তোমরা জানো ভালো করে। এই যদি হয় ইউটেরাস আর এই যদি হয় ব্লাস্টোসিস্ট, যেই দিকটা ভিতরের দিককে ফেস করে সেটা হয় এমব্রায়োনিক পোল, আর যেই দিকটা ইউটেরাসের লুমেনকে ফেস করে সেটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। এই যে দেখো, এই দিকটা ইউটেরাসের ইনার ওয়ালকে ফেস করছে, এদিক। আচ্ছা, তাহলে দেখো এই দিকটা হচ্ছে এমব্রায়োনিক পোল, কারণ সেটা ইউটেরাসের ওয়ালকে ফেস করছে। আর এই দিকটা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল, কারণ এই পার্টটা ইউটেরাসের লুমেনকে ফেস করছে। আচ্ছা দেখো, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের যে পার্টটা ট্রোফোব্লাস্টের, সরি, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের যে পার্টটা ব্লাস্টোসিস্টের এমব্রায়োনিক পোলের সাথে থাকে, যেটাকে আমি কমলা কালার দিয়ে দেখিয়েছি, এটাকে বলা হয় ডেসিডুয়া বেজালিস। বেজালিস। আর যেই দিকটা ব্লাস্টোসিস্টের অ্যাব এমব্রায়োনিক পোলের সংস্পর্শে থাকে সেটাকে আমি বেগুনি কালার দিয়ে দেখিয়েছি, এটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস। এই দুইটা ছাড়া বাকি ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে বলা হয় ডেসিডুয়া প্যারাইটালিস। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং ভাইভাতে জিজ্ঞেস করবে। তাহলে আবার দেখো, যেই পার্টটা ভিতরের দিকে থাকে এমব্রায়োনিক পোলের সংস্পর্শে সেটাকে বলা হয় ডেসিডুয়া বেজালিস, যেটা বাইরের দিকে থাকে লুমেন ফেস করে অ্যাব এমব্রায়োনিক পোলের সাথে সেটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর বাকিটাকে বলা হয় ডেসিডুয়া প্যারাইটালিস। এই যে দেখো আমি কালার দিয়ে দেখিয়েছি, ডেসিডুয়া বেজালিস হচ্ছে ভিতরের দিকটা, ক্যাপসুলারিস হচ্ছে যে পার্টটা লুমেনকে ফেস করতেছে, আর প্যারাইটালিস হচ্ছে বাকি অংশটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমার ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল। আমরা মরুলা পড়লাম, ব্লাস্টোসিস পড়লাম, ইমপ্ল্যান্টেশন পড়লাম, ডেসিডুয়া রিঅ্যাকশন পড়লাম। এখন আসি আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট থেকে যে দুটো কোশ্চেন আসে, সে দুটো কোশ্চেন আগে আমরা এক নজরে দেখে নিই। জাস্ট কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট কোশ্চেন, ওয়াই ইজ দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপ কল্ড দ্য উইক অফ দ্য টুস? এই কোশ্চেনটার সাথে তোমরা সবাই অনেক পরিচিত, খুবই মানে একটা জনপ্রিয় কোশ্চেন। ওয়াই ইজ দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট কল্ড উইক অফ দ্য টুস? আরেকটা কোশ্চেন আসে যে draw and label a developing embryo draw and label a developing embryo at the second week of development. অথবা আসতে পারে draw and label a blastocyst at the second week of development. আচ্ছা, তারপর হচ্ছে এই দুটো কোশ্চেন মেইনলি আসে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট থেকে। যাই হোক, আমরা খুব সংক্ষেপে একবার সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট আলোচনা করে নিই, তাহলে আমরা এই দুটো কোশ্চেন উত্তর পেয়ে যাব। হাউ ডিড উই স্টার্ট? আমরা স্টার্ট করেছিলাম এই যে ব্লাস্টোসিস দশা থেকে। কি ছিল শুরুতে? এই যে দেখো, শুরুতে ছিল, বাইরে ছিল আউটার সেল ম্যাস, এটা আরেকটা নাম ছিল ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট। আর ভিতরে ছিল ইনার সেল ম্যাস, এটা আরেকটা নাম ছিল এমব্রায়োব্লাস্ট। এটা তোমরা সবাই খুব ভালো মতো খেয়াল রাখবা। এখন বাইরের লেয়ারটা ছিল ট্রোফোব্লাস্ট আর ভিতরের লেয়ারটা ছিল এমব্রায়োব্লাস্ট। এটা ছিল একটা 2D ছবি আর এটা হচ্ছে একটা 3D ছবি। দেখো আসলে জিনিসটা কেমন, একটা বড় গোলক বা স্ফিয়ার, এর ভিতরে একটা প্লেটের মতো, একটা চাকতির মতো, বা একটা, সাপোজ তোমরা তো কেক বানাইছো অনেকে, কেকটা যেরকম থাকে এরকম একটা, মানে একটা এরকম চাকতির মতো একটা বড় বলের ভিতরে, মানে তোমরা যদি একটা কেক রাখো তাহলে যে জিনিসটা দেখা যাবে সেটাই অনেকটা হচ্ছে এই অবস্থায় এমব্রায়োটাকে দেখায় এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তো এটাকে আমরা মাঝখান বরাবর কেটে কি দেখতে পাই, সেটাই তাহলে আমরা এই ছবিটাতে আসলে দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে দেখো কি চেঞ্জ আসে। দেখো ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শেষে আমরা এটা পেয়েছিলাম। এখন এই যে মাঝখানের যে ইনার সেল ম্যাস অথবা এমব্রায়োব্লাস্ট, এই এমব্রায়োব্লাস্টের সেলগুলো কি হয়, খুব ডিস্টিংক্ট দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। উপরের লেয়ারের সেলগুলো তোমরা দেখো, উপরের লেয়ার সেলগুলো একটু লম্বা, একটু টল এন্ড কলামনার, আর নিচের লেয়ারের সেলগুলো একটু ছোট, অনেকটা কিউবয়েডাল। এই উপরের লেয়ারের সেলগুলোকে বলা হয় এপিব্লাস্ট, এটা তোমরা সবাই জানো, এপিব্লাস্ট। আর নিচের লেয়ারের সেলগুলোকে বলা হয় হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট। তোমরা ছবিতে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এই হচ্ছে আমার
এমব্রায়োব্লাস্ট। এই এমব্রায়োব্লাস্টটা খুব ডিস্টিংক্ট দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়। সেকেন্ড উইকে এসে উপরের লেয়ারটা হয়ে যায় টল কলামনার, যেটাকে আমরা বলি এপিব্লাস্ট, আর নিচের লেয়ারটা হয়ে যায় কিউবয়েডাল, স্মল এন্ড কিউবয়েডাল, যেটাকে আমরা বলি হাইপোব্লাস্ট। তাহলে একটা সিঙ্গেল টাইপ অফ সেল এমব্রায়োব্লাস্ট থেকে টু টাইপস অফ সেল তৈরি হলো, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। তারপর এই যে বাইরের যে গ্রিন যে লেয়ারটা, এই গ্রিন লেয়ারটার নাম আমি কি দিয়েছিলাম? এই গ্রিন লেয়ারটার কথা আমি বলেছিলাম আউটার সেলনেস অথবা ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট, এই ট্রোফোব্লাস্টিক লেয়ারটাও এখন, এই ট্রোফোব্লাস্টিক লেয়ারটাও দেখো দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভিতরে একটা লেয়ার দেখা যায়, এই যে দেখো ভিতরে যে গ্রিন লেয়ারটা, এই যে ট্রোফোব্লাস্টটাও দুটি লেয়ারে ভাগ হয়ে যায়। একটা লেয়ার ছিল ভিতরের একটা মানে লেয়ার, যেটা আমি গাঢ় সবুজ দিয়ে দেখেছি, আর বাইরে আরেকটা লেয়ার হয়ে যায় যেটাকে আমি হালকা সবুজ দিয়ে দেখেছি। ভিতরের লেয়ারটার প্রত্যেকটা সেলকে খুব আলাদা করে ডিস্টিংক্টলি চেনা যায়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেলের নিউক্লিয়াস এবং প্রত্যেকটা সেলের সেল মেমব্রেন আমরা ডিস্টিংক্টলি বুঝতে পারছি। আর বাইরের যে সেলগুলা, এগুলোকে আলাদা করে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে যেন যে এগুলো সবগুলোর সেল মেমব্রেন একসাথে ফিউজড হয়ে এক সেলে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে গেছে। যাই হোক, এই যে ট্রোফোব্লাস্টের ইনার পার্টটা, এই পার্টটা যেই পার্টে সবগুলা সেলকে আলাদা করে সুন্দর করে চেনা যায়, সেই লেয়ারটাকে বলা হয় সাইটোট্রোফোব্লাস্ট। আর বাইরের যে লেয়ারটা, যেটা ভালো করে সব আলাদা করে চেনা যাচ্ছে না, সেই লেয়ারটাকে বলা হয় সিনসাইশিওট্রোফোব্লাস্ট। তাহলে ট্রোফোব্লাস্টটাও দুইটা লেয়ারে ভাগ হলো। কি কি লেয়ারে ভাগ হলো দেখো, বাইরের এই ছিল একটা সিঙ্গেল ট্রোফোব্লাস্ট, এটা ভাগ হয়ে কি হলো, বাইরের যে হালকা সবুজ লেয়ারটা, এটার নাম হলো সিনসাইশিওট্রোফোব্লাস্ট, আর ভিতরের গাঢ় সবুজ যে লেয়ারটা, যেখানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, এটার নাম হলো সাইটোট্রোফোব্লাস্ট। এই যে এখানে নাম্বার 1 এটা হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, আর নাম্বার 2 হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এমব্রায়োব্লাস্টও ভাগ হয়ে দুইটা লেয়ার, যার নাম হলো একটা হলো এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। আবার ট্রোফোব্লাস্টও ভাগ হয়ে দুইটা লেয়ার হলো, যার নাম হলো সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইশিওট্রোফোব্লাস্ট। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, এখানে একটা সিঙ্গেল ক্যাভিটি ছিল, তাই না? একটা সিঙ্গেল ক্যাভিটি ছিল যার নাম ছিল ব্লাস্টোসিল। এখন এখানে একটু দেখো, দুটি ক্যাভিটি হয়েছে, একটা হচ্ছে এই যে এই পুরো জিনিসটার উপরে, একটা হচ্ছে পুরো জিনিসটার নিচে। আমি আরেকটু ভালোভাবে বলছি, যেই ক্যাভিটিটা এপিব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্টের মাঝে ফর্ম হয়েছে, যেই ক্যাভিটিটা লাল কালি দিয়ে আউটলাইন করা আছে, সেই ক্যাভিটিটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। আর যেই ক্যাভিটিটা হাইপোব্লাস্ট এর নিচে এবং সাইটোট্রোফোব্লাস্টের ভিতরে, যেটাকে ইয়েলো কালার দিয়ে আউটলাইন করা হয়েছে, সেটাকে আমরা বলেছি প্রাইমারি অথবা প্রিমিটিভ ইয়ক স্যাক। তাহলে ভালো করে শুনো, খুব ভালো করে, এই ছিল এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এপিব্লাস্টের উপরে আর সাইটোট্রোফোব্লাস্টের মধ্যম হলো অ্যামনিওটিক ক্যাভিটি, যেটাকে এখানে লাল কালি দিয়ে দেখানো হয়েছে। আর হাইপোব্লাস্টের নিচে ফর্ম হয়েছে প্রিমিটিভ ইয়ক স্যাক, যেটাকে এখানে ইয়েলো কালি দিয়ে দেখানো হয়েছে, ইয়েলো কালার দিয়ে আউটলাইন করে দেখানো হয়েছে। তাহলে আমরা এখন পর্যন্ত একটা জিনিস খুব সহজে বুঝতে পারলাম যে একটা এপিব্লাস্ট, একটা এমব্রায়োব্লাস্ট থেকে দুটি লেয়ার হলো এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, একটা ট্রোফোব্লাস্ট থেকে দুটি লেয়ার হলো সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইশিওট্রোফোব্লাস্ট, এবং সিঙ্গেল একটা ব্লাস্টোসিস্ট ক্যাভিটি থেকে দুটি লেয়ার হলো। একটা হলো অ্যামনিওটিক ক্যাভিটি, যেটা হচ্ছে এপিব্লাস্টের উপরে, একটা হলো প্রিমিটিভ ইয়ক স্যাক, যেটা হলো হাইপোব্লাস্টের নিচে। তাহলে এখন পর্যন্ত সবকিছুই কিন্তু দুটি দুটি করে হয়ে গেল। আর একটা নাম, যে নামটা আমি এখনো বলি নাই, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টকে একসাথে একটা কমন নামে ডাকা হয়। এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টকে এদিকে একসাথে বাইল্যামিনার জার্ম ডিস্ক বলা হয়। বাইল্যামিনার জার্ম ডিস্ক। তাহলে তোমরা কি দেখলা? এমব্রায়োব্লাস্ট থেকে তৈরি হলো এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, অর্থাৎ বাইল্যামিনার জার্ম ডিস্ক। ট্রোফোব্লাস্ট থেকে তৈরি হলো সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইশিওট্রোফোব্লাস্ট। আর ব্লাস্টোসিল ক্যাভিটি থেকে তৈরি হলো অ্যামনিওটিক ক্যাভিটি আর প্রিমিটিভ ইয়ক স্যাক। তাহলে আমরা এখন পর্যন্ত এটুক পেলাম। এরপর কি হয়, এই যে সাইটোট্রোফোব্লাস্টের ভিতরের লেয়ারে
একটা নতুন সেল লেয়ার অ্যাপিয়ার করা শুরু করে। দেখো এই যে গাঢ় সবুজ লেয়ারটার ইনার সারফেসে একটা কমলা জিনিস অ্যাপিয়ার করা শুরু করেছে, কমলা জিনিস। তাইলে এই যে বাইল্যামিনার জার্ম ডিস্ক, অ্যামনিওটিক ক্যাভিটি, প্রিমিটিভ ইয়ক স্যাক, এই সবকিছুর বাইরে এবং সাইটোটোপ্লাস্টের ভিতরে একটা কমলা লেয়ার অ্যাপিয়ার করা শুরু করেছে। এটাকে আমরা বলছি এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটার ফেটটা কি হয় তোমরা দেখো, তোমরা যদি ভালো করে দেখতে পাও যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মাঝে অনেকগুলো সাদা 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 ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই সাদা সাদা ফাঁকা জায়গাগুলো আলটিমেটলি ফিউজ হয়ে একটা বড় ক্যাভিটি তৈরি করে। বাট শুধু একটা জায়গায় এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে ক্যাভিটি তৈরি হয় না। দেখো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা ফার্স্টে একটা ইনট্যাক্ট একটা সাবস্টেন্স ছিল, আলটিমেটলি মধ্যে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করে এটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা পার্ট বাইরের দিকে যেটা সাইটোটোপ্লাস্টের ইনার পার্টকে কভার করছে, আরেকটা পার্ট হচ্ছে ভিতরের দিকে যে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটিকে কভার করছে, বাইল্যামিনার জার্ম ডিস্ককে কভার করছে এবং এটা কভার করছে। শুধু একটা জায়গায় এই যে এই জায়গাটাতে এখনো এটা ভাগ হয়নি, এই জায়গাটাতে এখনো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা ইনট্যাক্ট আছে। তোমাদের কাছে হয়তো এই ছবিটা বুঝতে কষ্ট হচ্ছে, তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। এই যে দেখো এই অবস্থা থেকে এই অবস্থায় আসে, এই যে ক্যাভিটিটা অনেক বড় হয়ে যায়, এতই বড় হয়ে যায় যে মাঝখানের ক্যাভিটির একটা নাম হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি। কমলা যে জিনিসটা অ্যাপিয়ার করেছিল সাইটোটোপ্লাস্টের ইনার পার্টে, সেটার নাম হয়েছিল এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটার মাঝে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করেছে, করে একটা আউটার পার্ট হয়ে গিয়েছে, একটা ইনার পার্ট হয়ে গিয়েছে। বাট একটা জায়গায় এখনো এই দুইটা পার্টের মধ্যে কানেকশন রয়েছে। তাহলে এখানে নতুন কি হলো, এই কমলা জিনিসটার নাম হলো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মাঝে একটা নতুন ক্যাভিটি অ্যাপিয়ার করলো, এই ক্যাভিটিটার নাম হচ্ছে কোরিয়নিক ক্যাভিটি। কোরিয়নিক ক্যাভিটি, কোরিয়নিক ক্যাভিটি। তাহলে আমরা নতুন কি জানলাম এখানে, যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম নামে একটা সাবস্টেন্স অ্যাপিয়ার করলো, এর মাঝে একটা ক্যাভিটি তৈরি হলো যার নাম হলো কোরিয়নিক ক্যাভিটি, এবং এই ক্যাভিটি একটা জায়গায় কানেক্টেড আছে, জায়গাটার নাম হবে কানেক্টিং স্টক। আচ্ছা, এখন আমরা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের লেয়ারগুলোর নামটা একটু জানবো, খুবই মনোযোগ দিয়ে জানবা। দেখো আমি কালার দিয়ে আলাদা করে দেখাচ্ছি। একটা লেয়ার আছে যে হচ্ছে এই যে অ্যামনিওটিক ক্যাভিটির বাইরের দিক এবং সাইটোট্রোফোপ্লাস্টের ইনার দিককে কভার করছে। যেই পার্টটা অ্যামনিওটিক ক্যাভিটি এবং সাইটোট্রোফোপ্লাস্টের ইনার পার্টকে কভার করছে, এটার নাম হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সোমাটোপ্লিউরিক। আর আরেকটা পার্ট আছে যেটা আমি একটু গ্রিন কালার দিয়ে দেখাই, এই পার্টটা কভার করছে শুধুমাত্র ইয়ক স্যাকের বাইরের দিকটাকে, এটাকে বলা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। তাহলে একটা হচ্ছে সোমাটোপ্লিউরিক পার্ট, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক পার্ট। সোমাটোপ্লিউরিক পার্টটা কাকে কভার করছে, অ্যামনিওটিক ক্যাভিটির আউটার সারফেস এবং ইনার পার্ট অফ দ্য সাইটোট্রোফোব্লাস্টকে। আর স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার কাকে কভার করছে, ইয়ক স্যাকের আউটার সারফেসকে। আবার বলছি, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যেই পার্টটা অ্যামনিওটিক ক্যাভিটি এবং সাইটোট্রোফোব্লাস্টের ইনার পার্টকে কভার করছে তার নাম হয় সোমাটোপ্লিউরিক লেয়ার, আর যেই পার্টটা ইয়ক স্যাকের বাইরের দিকে কভার করছে তার নাম হয় স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। এই দুই লেয়ারের মাঝে একটা ক্যাভিটি থাকে, নাম হয় কোরিয়নিক ক্যাভিটি। আর এই দুই লেয়ারকে কানেক্ট করে তখনও একটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের একটা অংশ রয়ে যায় যার নাম হচ্ছে কানেক্টিং স্টক। এই যে নামগুলো তাহলে আমরা এখানে দেখে নেই। এই যে দেখো, সোমাটোপ্লিউরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সোমাটোপ্লিউরিক হচ্ছে নাম্বার 3, এই যে নাম্বার 3, যেটা হচ্ছে এই পার্টকে কভার করছে আর এই পার্টকে কভার করছে। স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক হচ্ছে নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে যেই পার্টটা সেকের আউটার সারফেসে কভার করছে। কোরিয়নিক ক্যাভিটিটা কোনটা, নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে যে এই ক্যাভিটিটা, এই মাঝখানের যে এই ফাঁকা জায়গাটা হচ্ছে কোরিয়নিক ক্যাভিটি। আর কানেক্টিং স্টক কোনটা, নাম্বার 4 কোনটা, এই যে কানেক্টিং স্টক, এই জিনিসটা যে হচ্ছে এখনো দুইটা লেয়ারের মাঝে একটা কানেকশন
পারসিস্ট করিয়ে রেখেছে। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা তাহলে এখানে পেয়ে যাই, একটা এপিব্লাস্ট থেকে একটা বাইল্যামিনার জার্মডিস্ক তৈরি হলো যেখানে দুইটা লেয়ার, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। একটা সিঙ্গেল ট্রোফোব্লাস্ট থেকে দুইটা লেয়ার তৈরি হলো, সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট। ক্যাভিটি একটা ছিল, সেখান থেকে যদিও তিনটা ক্যাভিটি তৈরি হয়েছে, অ্যামনিওটিক ক্যাভিটি, প্রিমিটিভ ইয়ক স্যাক আর কোরিয়নিক ক্যাভিটি। আর এক্সটেম্বরিক মেসোডার্ম থেকে দুটি লেয়ার অ্যাপেরকুলাস, সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। তাহলে দেখা যায় যে মোস্ট অফ মানে আমরা ফার্স্ট উইক শেষে যে জিনিসগুলো পেলাম এগুলো প্রত্যেকটি থেকে আরো দুটি করে ডেরিভেটিভ তৈরি হয়ে যায় সেকেন্ড উইক শেষে। এই জন্য সেকেন্ড উইককে বলা হয় উইক অফ দ্য টুস। তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা এটাই। ড্র এন্ড লেবেল মানে ডেভেলপিং এমব্রায়ো এট দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এটা তাহলে নতুন করে কিছু বলার নেই, যেটা আমি ছবিটা দেখালাম এটাই হচ্ছে সে ছবিটা। তোমরা বইয়ের ছবিটা আঁকতে পারো, বাট এই ছবিটাও তোমরা চাইলে আঁকতে পারো। জাস্ট স্লাইডটা তোমরা আগের দিনে সবাই পেয়ে গিয়েছো, এই ছবিটা একটু সিম্পলিফাই করে আঁকা, এজন্য হয়তো তোমাদের কাছে হয়তো একটু আঁকতে সুবিধা হতে পারে। আচ্ছা, তারপরে প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই, এটাও হচ্ছে সেকেন্ড উইকের একটা চেঞ্জ। আচ্ছা, তার আগে ডেরিভেটিভস, হোয়াট ইজ দ্য ফিটাল মেমরি, এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তোমরা একটা জিনিস একটু এই ছবিটাতে একটু ফোকাস করো। দেখো এই ছবিটাতে তোমরা যদি এমনি কমন সেন্স অ্যাপ্লাই করে আমাকে মানে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে এই পুরা যে জিনিসটা, এই পুরাটা থেকে কি বাচ্চা তৈরি হবে নাকি কোন একটা পার্ট থেকে বাচ্চা তৈরি হবে? এই পুরো জিনিসটা থেকে বাচ্চা তৈরি হবে না। বাচ্চা তৈরি হবে কোন পার্টটা থেকে? বাচ্চা তৈরি হবে জাস্ট এই যে মাঝখানে যে বাইল্যামিনার জার্ম ডিস্কটা, জাস্ট এই জিনিসটা থেকে বাচ্চা তৈরি হবে। বাকি যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, বাকি যা কিছু এই যে সাইটোট্রোফোব্লাস্ট, সিনসিওট্রোফোব্লাস্ট, এক্সটেম্বরিক মেসোডার্মের সকল লেয়ার, অ্যামনিওটিক ক্যাভিটি, কোরিয়নিক ক্যাভিটি, কানেক্টিং স্টক যা আছে, এই সব কিছু জাস্ট বাচ্চাকে সাপোর্ট করার জন্য। তাহলে দেখো এই মানে তাহলে এই জায়গাটাতে আসো, আমরা অনেকগুলো পার্ট লেভেলিং এ যে জেনেছি এক্সটেম্বরিক মানে ব্লাস্টোসিস্টের। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টটা থেকে শুধু বাচ্চা তৈরি হয়, এই দুটি আলটিমেটলি বাচ্চা তৈরি করবে, বাচ্চা। আর বাকি একটাও বাচ্চা তৈরি করবে না, বাকি সব জাস্ট বাচ্চাকে কি করবে? সাপোর্ট দিবে, সাপোর্ট দিবে। বাচ্চা মানে হচ্ছে এমব্রায়ো প্রপার। বাট এই সবগুলোই কিন্তু জাইগোটের ডেরিভেটিভ, এই সবগুলো জিনিসই কিন্তু জাইগোট থেকে আসছে। ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট সাথে জাইগোট তৈরি হয়েছে, সবগুলো কিন্তু এই জাইগোটেরই ডেরিভেটিভ। বাট এর মধ্যে শুধু এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট অর্থাৎ বাইল্যামিনার জার্ম ডিস্ক, শুধুমাত্র এই জিনিসটাই কিন্তু এমব্রায়ো প্রপারটা তৈরি করছে। তাহলে তোমরা ফিটাল মেমব্রেনের সংজ্ঞাটা আমরা যখন দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আগে আমি সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি। Derivatives of the zygote that won't form embryo proper is fetal membranes, anything except bilaminar germ disk. তাহলে সহজ কথা, বাইল্যামিনার জার্ম ডিস্ক অথবা এপিব্লাস্ট হাইপোব্লাস্ট বাদে আর যা কিছু আছে ব্লাস্টোসিস্টে আপ টু দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এই সব কিছু হচ্ছে কি ফিটাল মেমব্রেন। কি কি আছে? সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট, এক্সটেম্বরিক মেসোডার্ম, ক্যাভিটি, ইয়ক স্যাক, কোরিয়নিক ক্যাভিটি। খুব সহজ সংজ্ঞা বাট খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। আচ্ছা, ড্র এন্ড লেবেল প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি ভিলাই। আচ্ছা, এটাও হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের একটা পার্ট। এটা খুবই ইজি, তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে নাও, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো এতক্ষণ পর্যন্ত আমি একটা কথা বারবার বলতেছিলাম যে ব্লাস্টোসিস্টটা আলটিমেটলি ইমপ্ল্যান্টেশন হয়। এখন একটা গাছ তুমি যদি মাটিতে রোপণ করো, গাছের শিকড় কি অমনি থাকে নাকি শিকড়টা আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে আরো গভীরে চলে যায়? মাটির আরো গভীরে চলে যায় না? কেন আরো গভীরে চলে যায়? যেন গাছটা আরো ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারে। ঠিক তেমনি একটা ব্লাস্টোসিস্ট যখন ইমপ্ল্যান্টেড হয় এমব্রায়োতে, সে আঙ্গুলের মতো, শিকড়ের মতো আঙ্গুল বের করে করে এন্ডোমেট্রিয়ামের আরো গভীরে যায়, গভীরে যেয়ে যে শিকড় গেড়ে সে বসে, না হলে কিন্তু সে ভালো মতো সে পুষ্টি গ্রহণ করতে পারবে না। তাহলে কিভাবে সে শিকড়টা গাড়ে, কিভাবে সে আস্তে আস্তে আরো গভীরে যায় এন্ডোমেট্রিয়ামে, সেটাই তাহলে আমরা এখন দেখব।
আমি বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি শিকড় গাড়াটা। তোমরা অনেক ছোট ক্লাস থেকে জানো যে আঙ্গুলের মতো যে কোনো কিছু বোঝানোর জন্য বায়োলজি একটা টার্ম ইউজ করা হয়, সেই টার্মটাকে বলা হয় ভিলাই বা ভিলাস। ভিলাস হচ্ছে প্লুরাল, সরি সিঙ্গুলার, আর ভিলাই হচ্ছে প্লুরাল। তাহলে এই যে আঙ্গুলের মতো শিকড় গাড়ছে, এগুলোকে আমরা ভিলাই নামে অভিহিত করব। শিকড়টা কিভাবে গাড়ে চিন্তা করো। আগের ছবিটার সাথে তোমরা সবাই পরিচিত। গাঢ় সবুজ দিয়ে আমি দেখিয়েছিলাম সাইটোট্রোফোব্লাস্ট, আর হালকা সবুজ দিয়ে আমি দেখিয়েছিলাম সিনসাইশিওট্রোফোব্লাস্ট। গাঢ় সবুজ দিয়ে দেখেছিলাম সাইটোপ্লাস্ট, হালকা সবুজ দিয়ে দেখেছিলাম সিনসাইশিওট্রোফোব্লাস্ট। দেখো ফার্স্টে কি হয়, ফার্স্টে যে যে মানে মানে যেভাবে সে ইমপ্ল্যান্টেশন হয়, সেখানে ফার্স্টে আঙ্গুলের যে প্রবর্ধনটা বের করে ইউটেরাস, সরি আঙ্গুলের মতো যে প্রবর্ধনটা বের করে ব্লাস্টোসিস্টটা, সেটা এমন হয় a core of cytotrophoblast surrounded by a layer of syncytiotrophoblast। ভিতরে একটা কোর থাকে সাইটোট্রোফোব্লাস্টের, বাইরের লেয়ারটা সারাউন্ডেড সিনসাইটোট্রোফোব্লাস্ট। আমরা যদি এই অবস্থা একে ক্রস সেকশন করে আমরা দেখব কি মাঝখানে থাকতেছে সাইটোট্রোফোব্লাস্ট আর বাইরের দিকে থাকতেছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এটাকে বলা হয় প্রাইমারি ভিলাই। প্রাইমারি ভিলাই। তাহলে কি হলো, ব্লাস্টোসিস্টটা একটা প্রবর্ধন বের করলো আঙ্গুলের মতো, যার মাঝখানে হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট সারাউন্ডেড বাই সিনসাইটোট্রোফোব্লাস্ট। এটা হচ্ছে প্রাইমারি ভিলাই। এর কি হয় দেখো, সাইটোট্রোফোব্লাস্টের ভিতরে যে লেয়ারটা, এটার নাম কি জানি, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটাকে আমরা কমলা রং দিয়ে দেখেছিলাম আগের ছবিতে, তাই না? এই কমলা রঙের এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটাও আস্তে আস্তে এর ভিতরে ঢুকে যায়। তাহলে কি হলো, এরপরে কি অবস্থা হয়, সবচেয়ে মাঝখানে একটা লেয়ার থাকে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের, which is surrounded by cytotrophoblast, which is surrounded by syncytiotrophoblast, which is surrounded by syncytiotrophoblast। আমরা যদি এই অবস্থায় ক্রস সেকশন করি, সবার মাঝখানে থাকবে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, তার বাইরে থাকবে সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে থাকবে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই অবস্থায় এই ভিলাইটাকে বলা হয় সেকেন্ডারি ভিলাই। ভিলাই মানে কি বুঝতে পারছি, ব্লাস্টোসিস্ট থেকে আঙ্গুলের মতো যে প্রবর্ধনগুলো বের হয় ফর বেটার ইমপ্ল্যান্টেশন এন্ড ফর গেটিং বেটার নিউট্রিশন ফ্রম দ্য এমব্রায়ো, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ভিলাই। প্রাইমারি ভিলাই ছিল শুধুমাত্র মাঝখানে সাইটোট্রোফোব্লাস্ট আর বাইরে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এরপর সে সাইটোট্রোফোব্লাস্টের ভিতরে মেসোডার্ম অ্যাপিয়ার করে, তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি ভিলাই। এরপর কি হয় দেখো, এই যে মেসোডার্ম, আমরা আমাদের শরীরে মেসোডার্ম যদি চিন্তা করি, আমাদের যত ব্লাড ভেসেল আছে সব তো মেসোডার্ম থেকে এসেছে। তো এই মেসোডার্মটার কাজ পার্থক্য হবে না। এই মেসোডার্মের কাজ ব্লাড সাপ্লাই এস্টাবলিশ করা। দেখো এই ছবিটা দেখো তোমরা, মেসোডার্মের মাঝে লাল কালারের আর্টারি আর নীল কালারের ভেইন, অর্থাৎ সোজা কথা মেসোডার্মের মাঝে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করেছে। দুইটা ভিলে এখানে দেখানো হয়েছে, দুইটাতে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করেছে, এবং এই ব্লাড ভেসেল গুলো আলটিমেটলি কি করতেছে দেখো, এরা কোত্থেকে আসছে দেখো, এরা আলটিমেটলি কানেক্টিং স্টক দিয়ে এমব্রায়ো প্রপারের সাথে, অর্থাৎ ব্লাস্টোসিস্টের যেই এমব্রায়োব্লাস্ট, এপিব্লাস্ট এবং ট্রোফোব্লাস্ট, ওদের সাথে কানেক্টেড। দেখো আলটিমেটলি এরা কই যাচ্ছে, কানেক্টিং স্টক দিয়ে এমব্রায়ো প্রপারের কাছে যাচ্ছে। এটা অনেকটা আমাদের যে আম্বিলিকাসের মতোই, যে মা থেকে রক্তটা নিয়ে যায় সে বাচ্চার কাছে, এবং আলটিমেটলি এই কানেক্টিং স্টক থেকে কিন্তু ভবিষ্যতে আম্বিলিকাল কর্ডই ডেভেলপ করে। তাহলে এই আমরা যদি ক্রস সেকশন করি, আমরা কি দেখতে পাবো, সবার মাঝখানে ব্লাড ভেসেল। এই যে ব্লাড ভেসেল, কার মধ্যে ব্লাড ভেসেল গুলো, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে, তার বাইরে সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই অবস্থায় যে আমি এই লেয়ার গুলো দেখলাম, এই অবস্থায় এটাকে বলা হচ্ছে টারশিয়ারি ভিলাই, 3 ডিগ্রি টারশিয়ারি ভিলাই। এরপরে ছবিটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে এসবের উদ্দেশ্য। দেখো এই যে দুটি ভিলাই, এই দুটি ভিলাইয়ের মাঝে এই যে সিনসাইটোট্রোফোব্লাস্ট, এরা আলটিমেটলি একে অপরকে টাচ করলে ফিউজ হয়ে যায়, এবং মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা ইট বিকামস ফিল্ড উইথ ম্যাটারনাল ব্লাড। এই যে দেখো, ইট বিকামস ফিল্ড উইথ ম্যাটারনাল ব্লাড। তাইলে এই ভিলাইটার উদ্দেশ্যটা কিন্তু পূরণ হইলো। এই ভিলাইটা ফার্স্টে শুধু ছিল সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট, তারপর এর মধ্যে মেসোডার্ম আসলো, এর মধ্যে ব্লাড ভেসেল আসলো, আবার দুইটা ভিলাইয়ের মাঝে যে স্পেসটা,
ইন্টারভিলাস স্পেস, এখানে ম্যাটার্নাল ব্লাড চলে আসলো। এখন কিন্তু খুব ইজিলি এই জায়গা থেকে এই জায়গায় ব্লাড যাইতে পারবে, এই জায়গা থেকে এই জায়গা, মানে ব্লাড যাবে না ঠিক, নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হবে। এখান থেকে অক্সিজেন যাবে, বাচ্চা থেকে মায়ের কার্বন আসবে, এবং বাচ্চার যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট এগুলো মায়ের এখানে চলে আসবে, মায়ের যেগুলো নিউট্রিয়েন্ট এগুলো বাচ্চার এখানে চলে যাবে। তাহলে কি সুন্দর দেখলাম, বাচ্চার সাথে মায়ের একটা ব্লাড ভেসেল, একটা এক্সচেঞ্জ তৈরি হয়ে গেল। তাহলে ভিলাইয়ের উদ্দেশ্যটা কি? ফর বেটার ইমপ্ল্যান্টেশন এন্ড ফর বেটার নিউট্রিশন অফ দ্য এমব্রায়ো। আলটিমেট এন্ড রেজাল্ট কি? এস্টাবলিশমেন্ট অফ ফিটো ম্যাটার্নাল সার্কুলেশন। তাহলে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ভিলাই খুব ইজিলি বুঝতে পারলাম। আশা করি এটা আমাদের মনে থাকবে। আচ্ছা, ফরমেশন অফ প্লেসেন্টা, এটা আর নতুন কিছু না, জাস্ট এই ছবিটা একবার দেখিয়ে দেই। এই যে এতক্ষণ যে এত কিছু হলো, এগুলাই কিন্তু আলটিমেটলি প্লেসেন্টাটা তৈরি হলো। দেখো, ব্লাস্টোসিস্টের যে সবচেয়ে ইনার পার্টটা, যেই পার্টটা ডেসিডুয়া বেসালিসের সংস্পর্শে আছে, এখান থেকে যে ভিলাই গুলো বের হচ্ছে, এই যে লম্বা লম্বা করে সবুজ দেখানো হচ্ছে, এগুলাই কিন্তু ভিলাই। এই ভিলাই গুলাই কিন্তু প্লেসেন্টা তৈরি করছে। প্লেসেন্টার দুইটা পার্ট, একটা আসে মা থেকে, একটা আসে বাচ্চা থেকে। ম্যাটার্নাল পার্ট অফ প্লেসেন্টা কে তৈরি করতেছে? ডেসিডুয়া বেসালিস। আর ফিটাল পার্ট অফ প্লেসেন্টা কে তৈরি করতেছে? এই যে আমরা ভিলাই যে দেখালাম, এই ভিলাই গুলাতে যে স্ট্রাকচার গুলা, ওরাই কিন্তু প্লেসেন্টা তৈরি করতেছে। তাহলে দেখো, ফরমেশন অফ প্লেসেন্টা, ম্যাটার্নাল পার্ট কোত্থেকে আসতেছে? ডেসিডুয়া বেসালিস থেকে আসতেছে। আর ফিটাল পার্ট কোত্থেকে আসতেছে? ফিটাল পার্ট আসতেছে ফ্রম সাইটোট্রোপোব্লাস্ট, ফ্রম সিনসাইশিওট্রোপোব্লাস্ট, ফ্রম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এগুলো সবগুলো মিলে যে ভিলাই তৈরি করতেছে, এগুলোকে এক কথায় বলা হচ্ছে, কোরিয়ন ফ্রন্ডোসাম। তাহলে এটা খুব একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। What is the components of the placenta, অথবা what is the parts of placenta? There are two parts of placenta, একটা fetal part, একটা maternal part. Maternal part আসতেছে ডেসিডুয়া বেসালিস থেকে, fetal part আসতেছে কোরিয়ন ফ্রন্ডোসাম থেকে। আর কোরিয়ন ফ্রন্ডোসামটা কি? সাইটোট্রোপোব্লাস্ট, সিনসাইশিওট্রোপোব্লাস্ট, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এবং এই যে ব্লাড ভেসেলগুলো, এই সবগুলো হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম বলা হয় এক কথায়। তাহলে এটা রিটেন ভাইভা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমরা আর প্ল্যাসেন্টাল ব্যারিয়ারটা অলরেডি আমরা বুঝে ফেলছি। এই যে বাচ্চার ব্লাডটা হচ্ছে এখানে থাকতেছে, আর এখানে থাকতেছে মায়ের ব্লাড। এই যে দেখো, এই জায়গায় থাকতেছে বাচ্চার ব্লাড, এই জায়গায় থাকতেছে বাচ্চার ব্লাড, আর এই জায়গায় থাকতেছে মায়ের, সরি উল্টা বললাম, এই জায়গায় থাকতেছে মায়ের ব্লাড, আর এই জায়গায় থাকতেছে বাচ্চার ব্লাড। এই দুই লেয়ারের মাঝে যে লেয়ার গুলো আছে, মানে যে লেয়ার গুলো পার হয়ে বাচ্চা এবং মায়ের মধ্যে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয়, এটাকে বলা হয় প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। কি সেই লেয়ার গুলা? ব্লাড ভেসেলের, আচ্ছা আমি যদি এদিক থেকে আসি, সিনসাইশিওট্রোপোব্লাস্ট, তারপর সাইটোট্রোপোব্লাস্ট, তারপর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, তারপর তো ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে বেসমেন্ট মেমব্রেন আর এন্ডোথেলিয়াম। এটা আমি আর বেশি বলছি না, এটা তো বুঝতে পেরেছো। সাইটোট্রোপোব্লাস্ট, সিনসাইশিওট্রোপোব্লাস্ট, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, বেসমেন্ট মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম, এগুলোকে এক কথায় বলা হয় প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। হোয়াট ইজ প্ল্যাসেন্টাল ব্যারিয়ার? লেয়ার বিটুইন ফিটাল ব্লাড এন্ড প্ল্যাসেন্টাল ব্লাড, অথবা এটাকে ম্যাটার্নাল ব্লাডও বলা যায়। আচ্ছা, আর ফাংশনস অফ প্ল্যাসেন্টা, এটা আমি আর বলছি না, এটা পুরোপুরি একটা মুখস্থের জিনিস, যেহেতু এখানে বোঝানোর কিছু নেই, তাই আমি এটা বেশি বলছি না। আর ফাংশনস অফ অ্যামনিওটিক ফ্লুইড, এটা অনেকটা মুখস্থের জিনিস। অ্যামনিওটিক ফ্লুইড আসলে এটা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের জিনিস না, এটা পরবর্তীতে একটা জিনিস। তাও এটা অ্যামাউন্টটা জানবে, এটা 800 থেকে 1000 মিলিলিটার কোন সময়? এট 37 উইকস। যদি বেশি হয়ে যায় তাহলে এটাকে বলে পলিহাইড্রামনিওস, কম হয়ে গেলে এটাকে বলে অলিগোহাইড্রামনিওস। অনেক ফাংশন আছে, বাচ্চা এর মধ্যে ভেসে থাকে, বাচ্চা এর মধ্যে সাঁতার কাটে, সো তার মাসকুলার মুভমেন্ট শুরু হয়, এবং বাচ্চা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডই খায় এবং অ্যামনিওটিক ফ্লুইডই ইউরিনেট করে বের করে। সো সোজা কথায় বাচ্চা তার নিজের পেশাবই খায় ইন্টারইউটেরাইন লাইফে। একদিকে এটা সোয়ালো করার কারণে তার যেমন সোয়ালোইং ফাংশন ডেভেলপ করে, আবার ইউরিনেটিং করার কারণে তার কিডনি ফাংশনও ডেভেলপ করে। শক অ্যাবজর্বার প্রিভেন্টস অ্যাডহেশন, allows free movement of the fetus and muscular development,
Fetus swallows it, helps with swallowing reflex development. Fetus urinates it, helps with starting kidney function. আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট এই ছিল, সেকেন্ড অফ ডেভেলপমেন্ট, এবং এখানে যা যা কোশ্চেন আসে। তাহলে আমি এখন থার্ড উইক অফ ডেভেলপমেন্ট শুরু করছি। থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যে কোশ্চেনগুলো আসে ওগুলো আমি একটু মানে এক এক ধাঁচে আগে দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন, এরপরে কোশ্চেন আসে প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন, এরপরে আসে মানে কিছু মানে মানে এরপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা যে ফরমেশন অফ নটোকর্ড। এই তিনটাই মেইনলি থার্ড উইক অফ ডেভেলপমেন্টের তিনটা মেইন কোশ্চেন। কি কি? একটা হচ্ছে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন, আর হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফরমেশন প্রসেস অফ নটোকর্ড। আচ্ছা, হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে কি পেয়েছিলাম? আমরা যদি শুধু এমব্রায়ো প্রপারের কথা চিন্তা করি, আমরা পেয়েছিলাম কি উপরের লেয়ারটা ছিল এপিব্লাস্ট আর নিচের লেয়ারটা ছিল হাইপোব্লাস্ট। এই দুইটাকে আমরা একসাথে কি নামে ডাকছিলাম? বাইল্যামিনার জার্ম ডিস্ক। বাইল্যামিনার জার্ম ডিস্ক নামে আমরা একে অভিহিত করেছিলাম। আর থার্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে আমরা কি দেখব? এমব্রায়ো প্রপারটার তিনটা লেয়ার থাকবে। সবার বাইরে থাকবে এক্টোডার্ম, সবার উপরে থাকবে এন্ডোডার্ম, আর মাঝখানে থাকবে মেসোডার্ম। থার্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে এই চারটা পাবো। এখানে মাঝখানে অনেক মেকানিজম আছে, যাই হোক। তাহলে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে আমরা পেয়েছিলাম বাইল্যামিনার জার্ম ডিস্ক। থার্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে এটা কনভার্ট হবে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক, তিনটা ল্যামিনা থাকবে। এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট উইল গিভ রাইজ টু এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম। তাহলে 2 লেয়ারের জার্ম ডিস্ক থেকে 3 লেয়ারের জার্ম ডিস্ক হচ্ছে process by which bilaminar germ disc converts into trilaminar germ disc. It is called gastrulation. When does it occur? It occurs during the third week of development. আচ্ছা, এখন আসি প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। খুবই মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে না শুনলে তোমরা ইজিলি বুঝতে পারবা না। দেখো, সেকেন্ড উইক অফ শেষে আমরা কি পেয়েছিলাম? একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, এটা একটা 2D ছবি। 3D ছবিটা অনেকটা ছিল। এই হচ্ছে উপরের লেয়ার আর এই হচ্ছে নিচের লেয়ার। এটা কি হচ্ছে আমরা ক্রস সেকশন করে এইভাবে দেখিয়েছি। যাই হোক, এই অবস্থায় কি হয় তোমরা একটু দেখো। উপরের যে লেয়ারটা এপিব্লাস্ট, এই উপরের লেয়ারের, আচ্ছা এখন দেখো একটা জিনিস, আমরা আমাদের মাথার দিকটাকে বলি ক্রেনিয়াল এন্ড, আর পিছনের দিক বাটকের এন্ডটাকে আমরা বলি কর্ডাল এন্ড। মাথার দিকটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড আর নিচের দিকটা হচ্ছে কর্ডাল এন্ড। দেখো, কর্ডাল এন্ড থেকে শুরু করে অলমোস্ট মাঝ বরাবর ইন দা মিড লাইন এপিব্লাস্টের উপরে। কোথায়? এপিব্লাস্টের উপরে কর্ডাল এন্ড থেকে শুরু করে মাঝ বরাবর ইন দা মিড লাইন একটা খাঁজ অ্যাপিয়ার করে, একটা খাঁজ, একটা চির, একটা ফাটল অ্যাপিয়ার করে। এই ফাটলটার নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। গ্রুভ, প্রিমিটিভ গ্রুভ। গ্রুভ মানে হচ্ছে খাঁজ, খাঁজ, একটা খাঁজ অ্যাপিয়ার করে। এবং এই প্রিমিটিভ গ্রুভের একদম ক্রেনিয়াল এন্ডে, একদম এই পাশটাতে একটা গর্ত অ্যাপিয়ার করে, বড় গর্ত। এই গর্তের নাম হচ্ছে প্রিমিটিভ পিট। পিট মানে হচ্ছে গর্ত। তাহলে কি অ্যাপিয়ার করলো? একটা খাঁজ অ্যাপিয়ার করলো আর একটা গর্ত অ্যাপিয়ার করলো। এই গর্তের নাম হচ্ছে প্রিমিটিভ পিট, আর এই খাঁজ বা ফাটলের নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। একই সাথে কি হয়, এই গ্রুভের অ্যাডজাসেন্ট সেলগুলা একটু এলিভেটেড হয়ে যায়, একটু উঁচু হয়ে যায়। গ্রুভের অ্যাডজাসেন্ট সেলগুলা একটু উঁচু হয়ে যায়। একইভাবে পিটের অ্যাডজাসেন্ট সেলগুলাও একটু উঁচু হয়ে যায়। তাহলে কি বললাম? গ্রুভের অ্যাডজাসেন্ট সেল এবং পিটের অ্যাডজাসেন্ট সেলগুলা একটু উঁচু হয়ে যায়। তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো, দেখো এই ছিল এপিব্লাস্ট, এই ছিল হাইপোব্লাস্ট। এই জায়গাটাতে একটা খাঁজ অ্যাপিয়ার করলো, এই যে একটা খাঁজ অ্যাপিয়ার, খাঁজ। আর খাঁজের অ্যাডজাসেন্ট সেলগুলো একটু উঁচু হয়ে গেল, একটু লম্বা হয়ে গেল। দেখো হচ্ছে বাকি সেলগুলা,
আর এই সেলটা একটু লম্বা হয়ে গেল, তাহলে কি বললাম, আজকে যে এই খাঁজটা এটার নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ, আবার এখানে একটা গর্ত থাকে নাম হচ্ছে প্রিমিটিভ পিট। আচ্ছা, আবার দেখো খাঁজের পাশে যে সেলগুলো থাকে যেগুলো একটু উঁচু হইলো, এটার নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল, প্রিমিটিভ স্ট্রিক সেল। আর এই গর্তের প্রিমিটিভ পিটের চারপাশের যে এলিভেটেড সেল, এদের নাম হলো প্রিমিটিভ নোড সেল, প্রিমিটিভ নোড সেল। তাহলে আমরা কি পাইলাম, খুব ঠান্ডা মাথায় আবার চিন্তা করো, একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক ক্রেনিয়াল এন্ডে থেকে শুরু করে মাঝখান বরাবর মিড লাইনে একটা খাঁজ এবং একটা গর্ত অ্যাপিয়ার করলো। খাঁজের নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ আর গর্তের নাম হলো প্রিমিটিভ পিট। খাঁজের অ্যাডজাসেন্ট কিছু মানে কিছু সেল এলিভেটেড হয়ে গেল, এর নাম হলো প্রিমিটিভ স্ট্রিক সেল। গর্তের পাশে কিছু সেল এলিভেট হয়ে গেল, এটার নাম হলো প্রিমিটিভ নোড। তাহলে আমরা কি কি পেলাম, প্রিমিটিভ গ্রুভ পেলাম এবং এর পাশে পেলাম প্রিমিটিভ স্ট্রিক সেল, প্রিমিটিভ পিট পেলাম এবং এর পাশে পেলাম প্রিমিটিভ নোড সেল। এই দুটোকে একসাথে বলা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, আর এই দুটোকে একসাথে বলা হচ্ছে প্রিমিটিভ নোড। তাইলে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে সবার আগে কি আসে, এপিব্লাস্টের উপরে প্রিমিটিভ স্ট্রিক আর প্রিমিটিভ নোড অ্যাপিয়ার করে, প্রিমিটিভ স্ট্রিক আর প্রিমিটিভ নোড অ্যাপিয়ার করে। এখন খুব মনোযোগ দিয়ে দেখো এই ছবিটা, তোমরা দেখো, দেখো প্রিমিটিভ স্ট্রিক সেল কি করে, প্রিমিটিভ স্ট্রিক সেল গুলা কি করে, মাইগ্রেট করে। কোথায় মাইগ্রেট করে, কোথা দিয়ে মাইগ্রেট করে, তারা হচ্ছে এই যে দেখো, এই যে খাঁজ, এই খাঁজের অ্যাডজাসেন্ট সেলগুলো এই খাঁজের ভিতরে ঢুকে যায়। খাঁজের অ্যাডজাসেন্ট সেলগুলো খাঁজের ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে কই যায় তারা, কই যায় দেখো, তারা এই যে আগে যে হাইপোব্লাস্ট ছিল, হাইপোব্লাস্টের যে সেলগুলো ছিল এগুলোকে তারা খেদিয়ে বের করে দেয়, কিক করে লাথি মেরে বের করে দেয়, বলে যে তোরা যায়, আমরা এখন এখানে থাকবো। এই যে নীল রং দিয়ে যে সেলগুলো দেখানো হয়েছে, এগুলো হচ্ছে migrated primitive streak cell which have displaced the hypoblast. আলটিমেটলি কি হয়, হাইপোব্লাস্টের সবগুলো সেলকে এই প্রিমিটিভ স্ট্রিক সেল গুলো ডিসপ্লেস করে ফেলে। দেখো সবগুলো সেল এই ব্লু কালারের সেল দিয়ে ডিসপ্লেস হয়ে গেছে। আলটিমেটলি হাইপোব্লাস্ট আর এক্সিস্ট করে না, সব সেল এই ব্লু কালারের সেল হয়ে যায়। এই ব্লু কালারের সেলগুলো কি, they are the cells that have migrated from the primitive streak cell through the primitive groove. আবার বলছি, প্রিমিটিভ স্ট্রিক সেল গুলো প্রিমিটিভ গ্রুভ দিয়ে নিচে যায়, নিচে হাইপোব্লাস্টের সেলগুলোকে সরিয়ে তারা ওই জায়গাগুলো নিয়ে নেয়, নিয়ে তারা পুরোটা হাইপোব্লাস্টের জায়গা দখল করে ফেলে। আর কোনো হাইপোব্লাস্টের সেল থাকে না, সব থাকে এই নতুন সেলগুলো। এই নতুন সেলের নাম হচ্ছে এন্ডোডার্ম। খুব খেয়াল করে শুনো, এই নতুন সেলের নাম হচ্ছে এন্ডোডার্ম। এরপরে কি হয়, আবার একইভাবে প্রিমিটিভ স্ট্রিক সেল থেকে এই এলিভেটেড সেলগুলো মাইগ্রেট করে করে এই যে এন্ডোডার্ম আর এই যে এপিব্লাস্ট এর মধ্যে যে অবস্থান নেয়, তারা নিজেরা একটা লেয়ার তৈরি করে ফেলে, এটার নাম হয় মেসোডার্ম। তাইলে কি হলো, যে সেলগুলো প্রিমিটিভ স্ট্রিক সেল থেকে যাওয়া যে সেলগুলো এন্ডোডার্ম হাইপোব্লাস্টকে রিপ্লেস, তাদের নাম হলো এন্ডোডার্ম। আর যে সেলগুলো মাইগ্রেট হয়ে এন্ডোডার্ম আর এপিব্লাস্টের মাঝে গেল ওদের নাম হলো কি, মেসোডার্ম। এরপর কি হয়, এরপর এপিব্লাস্টের বাকি যে সেলগুলো তারাও চেঞ্জ হয়ে নতুন সেল হয়ে যায়, রিমেনিং যে সেলগুলো তাদের নাম হয়ে যায় একটোডার্ম, যেটা আমি লাল রং দিয়ে দেখিয়েছি। তাইলে আবার শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো, এপিব্লাস্টের কিছু সেল মাঝখানে এসে উঁচু হয়ে যায়, ওটাকে আমরা বলি প্রিমিটিভ স্ট্রিক সেল। ওগুলো হাইপোব্লাস্টকে ডিসপ্লেস করে সরিয়ে দিয়ে নতুন লেয়ার তৈরি করে, তার নাম হচ্ছে এন্ডোডার্ম। এরপর প্রিমিটিভ স্ট্রিক সেল গুলো আবার এন্ডোডার্ম আর হাইপোব্লাস্টের মাঝে, এন্ডোডার্ম আর এপিব্লাস্টের মাঝে যে নতুন লেয়ার তৈরি করে তার নাম হয় মেসোডার্ম। আবার যে সেলগুলো রিমেইনিং রয়ে যায়, সেখানে রয়ে যে নতুন লেয়ার তৈরি করে ফেলে তার নাম হচ্ছে একটোডার্ম। একটোডার্ম
তাহলে দেখো সুন্দর এপিব্লাস্ট থেকেই কিন্তু আলটিমেটলি 3 লেয়ার চলে আসলো, হাইপোব্লাস্টের আর কোনো অস্তিত্ব রইলো না। বাট শুরুতে ছিল 2টা লেয়ার, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, এখন হলো 3টা লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এটাকে আমরা বলছি যে 2 লেয়ার থেকে 3 লেয়ার হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা খুব একটা কমন কোশ্চেন, একটো, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম আর ডেরিভেটিভস অফ হোয়াট? অল অফ দেম আর ডিরাইভড ফ্রম এপিব্লাস্ট। সবগুলো লেয়ার কিন্তু আলটিমেটলি উপরের লেয়ার থেকে আসছে। তারা মাঝখানে এপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ স্ট্রিক সেলে কনভার্ট হয়েছে, একটু বড় হয়েছে, তারপর নিচে গেছে, নিচে যে তৈরি করছে এন্ডোডার্ম, 2 লেয়ারের মাঝে তৈরি করছে মেসোডার্ম, আর যেগুলো রিমেইনিং তৈরি করছে এক্টোডার্ম। বাট অল অফ দেম কাম ফ্রম দ্য এপিব্লাস্ট। হাইপোব্লাস্টে কিন্তু আর কোনো অস্তিত্ব রইলো না, তার কোনো রোলও রইলো না। তাহলে হচ্ছে মানে একটো, মেসো এন্ড এন্ডোডার্ম আর দ্য ডেরিভেটিভস অফ দিস এপিব্লাস্ট। ঠিক আছে, তাহলে এরপর কোশ্চেন থাকবে ফরমেশন অফ নটোকর্ড। আচ্ছা, ফরমেশন অফ নটোকর্ডটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই একটা লেংদি একটা টপিক, তাই আমি সাহস করছি না যে আমি আজকে এটা শুরু করলেও তোমরা ভালো বুঝতে পারবা না। আমার এর যে টপিকটা রয়েছে বাকি, সেটা হচ্ছে যে নটোকর্ড কিভাবে তৈরি হয়, নটোকর্ডের ফাংশন, আর কোন জার্ম লেয়ার থেকে কি আসে, এই হচ্ছে আমার ডিসকাশন বাকি। তবে যেহেতু এগুলো এতটা বড়, এজন্য আমি আজকে শুরু করব না।